এটা এমন একটা মুভির গল্প যেখানে ১৩ জন বীর যোদ্ধা হাজার হাজার মানুষকে বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল এবং পরাজিত করেছিল তাদের। ভাইকিংস ভূখণ্ডের চমকপ্রদ একটা কাহিনী নিয়ে তৈরি এক মুভির নাম হচ্ছে দ্য 13th ওয়ারিয়ার। এই মুভির গল্পটি বিখ্যাত উপন্যাস ইটার্স অব দ্য ডেড থেকে নেওয়া হয়েছে। বিংশ শতাব্দীর সূচনা লগ্ন থেকেই বাগদাদ ছিল সমৃদ্ধ সভ্যতার একটা প্রাণকেন্দ্র। এই সংস্কৃতির আবহ এবং প্রাচুর্যতা আহমেদ ইবনে ফালদান নামে এক তরুণ কবির মনে বিশেষ একটা স্থান নিয়েছিল। তিনি তার সাহিত্য চর্চার কারণে খলিফার সাথে বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক গড়ে তুলেছিলেন, কিন্তু রাজসভায় নিয়মিত যাতায়াতের কারণে এক বিবাহিত মহিলার সাথে প্রেম করার চেষ্টা করেন তিনি। কিন্তু আহমেদের এই কাজে ক্ষুব্ধ হন খলিফা এবং তাকে অনেক দূরের স্ক্যান্ডিনেভিয়ান নর্ডিক ভূমি তোষক ব্লাদে রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত করেন। আদেশ পেয়ে আহমদ তার পরামর্শদাতা এবং বন্ধু রশিদকে সাথে নিয়ে রওনা হন। মরুভূমির তপ্ত রোদ এবং বিস্তীর্ণ বালির সাগর পাড়ি দিয়ে এই কাফেলা একদিন একটা নদীর তীরে এসে পৌঁছায়, কিন্তু সেখানে তাতারদের একটা দল তাদের আক্রমণ করে। তাতারদের হামলা থেকে বাঁচতে তারা যখন পালাতে শুরু করে তখন একটা ভাইকিং জাহাজকে এগিয়ে আসতে দেখে তারা। একটু এগিয়েই আহমেদের দলটি একটা ভাইকিং শিবিরে গিয়ে হাজির হয়। ভাইকিং জাহাজটাকে দেখেই তারা বুঝতে পেরেছিল আশেপাশেই এই ভাইকিংসরা কোনো একটা অস্থায়ী আবাস গড়েছে এবং তারা বিশেষ কোনো একটা কাজে এখানে এসেছে। সেখানে আশ্রয় নেওয়ার পর কাফেলাটি রাত্রের জন্য ভাইকিং শিবিরে কাটিয়ে দেওয়ার চিন্তা করে। সেদিন রাত্রে নিজেদের মধ্যে আলাপ চলাকালীন সময়ে রশিদের মাধ্যমে আহমেদ ভাইকিংসদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেন এবং জানার চেষ্টা করেন যে তাদের রাজাকে, কিন্তু ভাইকিংসদের কেউই তার ভাষা বুঝতে পারছিল না। তবে এ সময় তারা হার্জার নামে এক গ্রিক ভাষায় কথা বলা লোকের দেখা পায়। অনুবাদক হিসেবে হার্জার আহমেদকে ব্যাখ্যা করেন এই মুহূর্তে এদের কোনো রাজা নেই, কারণ শেষ রাজা কিছুদিন হলো মারা গিয়েছেন। তারা এখানে যে কারণে এসেছে সেটা হলো রাজার শেষকৃত্য সম্পন্ন করার জন্য। এরপর তিনি আহমেদকে বুলিউফের সাথে পরিচয় করিয়ে দেন, যাকে ভাইকিং সিংহাসনের পরবর্তী উত্তরাধিকারী হিসেবে বিবেচনা করা হচ্ছে। কিন্তু এ সময় লক্ষ্য করা যায় একজন লোক বুলিউইপকে সবার সামনে আক্রমণ করেছে, কিন্তু বুলিউইপ আত্মরক্ষার জন্য বিনা দ্বিধায় সেই ব্যক্তিকে হত্যা করে। এরপর অন্যদের সাথে আহমেদ রাজার অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেন। নিজে একজন মুসলিম হওয়ার কারণে মদ্যপান না করেও ভাইকিংসদের উৎসবের রাতে যোগ দিয়েছিল আহমেদ। ভাইকিংসদের রীতিনীতি, পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতি তাদের চরম অবহেলা এবং তাদের নিষ্ঠুর মানব বলিদান দেখে হতবাক হয়ে পড়ে সে। পরের দিন আহমেদ একটা বিষয় লক্ষ্য করে, একটা নতুন জাহাজ নদীর ধীরে এসে ফিরেছে। জাহাজটা ছিল ভেন্ডেরের রাজা হেদগারের। এই জাহাজে এক বার্তাবাহককে দেখা যায়, আর সে ছিল একটা ছোট্ট ছেলে। এই বার্তাবাহক যে সংবাদটি নিয়ে এসেছিল সেটা ছিল এরকম: তার রাজ্যে অদ্ভুত কিছু ঘটনা ঘটেছে। কোনো অদ্ভুত এক প্রকার জানোয়ার সাধারণ গ্রামবাসীদের নিষ্ঠুরভাবে হত্যা করছে। তাই রাজা রেদগার রাজা বুলিউফের সাহায্য চাইছেন। বুলিউইপ বালক বার্তাবাহকের কথা শুনে একজন লোককে ডেকে নেন বিষয়টি সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার জন্য। এই লোকটি ছিল একজন বৃদ্ধা মহিলা, আর একে ভাইকিংসরা মৃত্যুর দূত হিসেবে ডেকে থাকে। বৃদ্ধা ভবিষ্যৎবাণী করার জন্য তার সাথে থাকা কিছু হাড় মাটিতে ফেলে দেন। তারপর তন্ত্রমন্ত্র করে সেই বৃদ্ধা বলেন বুলিউপ যদি ১৩ জন যোদ্ধাকে নিয়ে এই দুষ্টের বিরুদ্ধে লড়াই করার জন্য উত্তরে রওনা হয় তবে তিনি এই খুনি বাহিনীর বিরুদ্ধে জয়ী হবেন। কথাগুলো বলার পর তিনি প্রথম যোদ্ধাকে ডেকে নেন এবং এ সময় দেখা যায় বুলিউপ নিজেই এগিয়ে এসেছে। এরপর তার পেছনে আরও ১১ জন পুরুষ একে একে এসে দাঁড়ায়। কিন্তু ত্রয়োদশতম যোদ্ধাকে বেছে নেওয়ার জন্য যখন বুলিউপ একজনকে ডেকেছেন তখন এই বৃদ্ধা মহিলা বলে ওঠেন এই ১৩তম যোদ্ধাকে উত্তরের নয় এমন একজন পুরুষ হতে হবে। কথাটা বলার সাথে সাথেই সবাই আহমেদের দিকে তাকায়, কারণ এখানে উপস্থিত একমাত্র সেই ছিল নর্থের বাইরের। সবার এই দৃষ্টি দেখে অনিচ্ছা সত্ত্বেও আহমেদ নিজেকে সামিল করে নেন সেই ১২ জনের সাথে। এরপর সব প্রস্তুতি শেষ করে ১৩ জনের ছোট্ট দলটা যাত্রার জন্য প্রস্তুত হয়। আহমেদ যে ঘোড়াটায় চড়েছিল সেটা অন্যদের তুলনায় বেশ ছোট আকৃতির একটা ঘোড়া ছিল, তাই তার উত্তরের সঙ্গীরা আহমেদের ঘোড়ার আকারের জন্য তাকে মজা করতে শুরু করে। এই লোকগুলোর সাথে আহমেদের তখনও ভালোভাবে জানাশোনা হওয়ার সুযোগ হয়নি, তাই তারা ঘোড়াটাকে নিয়ে বিদ্রুপ করার পর তারা তার নাম জানতে চায়। আহমেদ তাদের পুরো নাম বলে এবার, কিন্তু এত বড় নাম মনে রাখা যেহেতু সম্ভব নয় এবং ডাকাও সম্ভব নয়, তাই এই নর্থম্যানরা এটাকে ছোট্ট করে ইভেন্ট রাখে। তো যাত্রা শুরুর কয়েকদিন পর ১৩ জনের দলটা গন্তব্যের উদ্দেশ্যে শুধু চলার মধ্যেই ছিল। একমাত্র আহমেদ ছাড়া বাকি ১২ জন তাদের মধ্যে কথাবার্তা বলছিল,
কিন্তু আহমেদ চুপচাপ তাদের কথা শুনত। লোকগুলোর কথাবার্তাগুলো বোঝার জন্য তাদের ঠোঁটের দিকে গভীরভাবে লক্ষ্য করত সে। তারা যখন একে অপরের সাথে কথা বলতো তখন তাদের কথা শুনে আহমেদ বোঝার চেষ্টা করত তাদের মিথস্ক্রিয়া, প্রতিক্রিয়া এবং আচরণ কোন দিকে যাচ্ছে। এভাবে বেশ কয়েকদিনের চেষ্টায় আহমেদ ধীরে ধীরে সঙ্গীদের কথার পাঠ উদ্ধার করতে শুরু করেছিল, তাও খুব অল্প পরিসরে, এবং সে বুঝতে পারছিল তাদের বলা কথাগুলোর অর্থ কি হতে পারে। এরপর শীঘ্রই সে তাদের বেশিরভাগ কথোপকথন বুঝতে সক্ষম হয়, কিন্তু এই বোঝার ব্যাপারটা সে কারো সাথে শেয়ার করে না। এক রাতে যখন অন্যরা একে অপরের সাথে কথা কাটাকাটিতে লিপ্ত, তখন তাদের মধ্যে একজন আহমেদের মাকে নিয়ে অপমান করে একটা কথা বলে। আর এটা শুনে এবার আহমেদ আর চুপ করে থাকতে পারে না। সে প্রথমবারের মতো এই কথার প্রতিবাদ জানাতে বাধ্য হয়। তাদের নিজের ভাষায় একজন বিদেশি কথা বলছে দেখে খুশি হয় লোকগুলো, এবং তারা একই সাথে অনেক অবাকও হয়ে যায়। আহমেদ কত দ্রুত তাদের ভাষা শিখে ফেলেছে এটা ভেবে বুলিউইব তার সাথে কথা বলতে শুরু করে। সে তাকে জিজ্ঞাসা করে আহমেদ তার নিজের শব্দ লিখতে পারে কিনা, মানে সে আরবি লেখার কথা বলছিল তাকে। তার কথায় আহমেদ বুলিউইবকে নিশ্চিত করে যে সে লিখতে এবং পড়তে উভয়ই পারে। বুলিউইব তাকে সেটা করে দেখাতে বলে। এ কথা শুনে আহমেদ বালির উপরে লেখে তার একজন সৃষ্টিকর্তা আছেন এবং মোহাম্মদ হচ্ছে তার নবী। এটা দেখে বুলিউইব কিছুক্ষণ লেখার দিকে তাকিয়ে থাকে এবং তারপর অনেকটা সন্তুষ্ট হয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন নর্সম্যানরা যখন ইবনের ঘোড়া নিয়ে মজা করছে তখন তার মনে একটা জিদ চেপে বসে। আহমেদ তাদের দেখাতে চায় এই ছোট্ট ঘোড়াটা কতটা পারদর্শী। এজন্য সে ঘোড়ায় চেপে ছুটতে শুরু করে এবং এটা ছোট্ট হলেও তাদের ঘোড়ার চেয়ে উঁচুতে যে লাভ দিতে পারে সেটাও তাদের দেখায়। আহমেদের ঘোড়া চালনা দেখে এবারও অবাক হয় নর্থম্যানরা। শেষে সবাই স্বীকার করতে বাধ্য হয় তাদের সাথে আসে এই আরব লোকটি অসাধারণ একজন ব্যক্তিত্বের অধিকারী। এরপর বুলিউইব তাদের রসিকতা ত্যাগ করে সামনের দিকে এগিয়ে যেতে নির্দেশ দেন। ভয়াবহ সামুদ্রিক ঝড় এবং ঘন কুয়াশার মধ্য দিয়ে বিপজ্জনক যাত্রা পার করার পর এই 13 জন যোদ্ধা অবশেষে ভেন্ডেন ভূমিতে এসে পৌঁছায়। নিজেদের অস্ত্রশস্ত্রে সজ্জিত করে বোট থেকে নেমে আসে তারা। নামার পর হার্জার্ড ইবন আহমেদের জন্য তাদের তৈরি করা একটা তরবারি দেয়। এই তরবারিটি ছিল অনেক ভারী এবং বড়। এরপর একদিনের যাত্রা শেষে ভেন্ডেনে পৌঁছায় 13 জনের যোদ্ধা দল। কিন্তু রাজসভায় পৌঁছানোর পথে তারা লক্ষ্য করে এখানকার প্রতিরক্ষা ব্যবস্থা খুবই দুর্বল এবং জায়গাটিকে রক্ষা করার জন্য পর্যাপ্ত পুরুষ নেই। এই বিষয়টাই বলে দেয় রাজা রেদকারের রাজ্য কেন তাদের শত্রুর তাণ্ডব থেকে রক্ষা পাচ্ছে না। তারপর তারা সরাসরি রাজসভায় এসে পৌঁছালে তাদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। এরপর রাজা রেদকার তাদের বলেন তারা যাদের দ্বারা নির্মমতার শিকার হচ্ছে এদেরকে ওয়েন্ডল নামে ডাকা হয়। এটা একটা প্রাচীন হুমকি। অনেক আগে থেকেই ভাইকিংস মাইথোলজিতে এদের অস্তিত্ব ছিল। এই ভুতুড়ে অবয়বগুলো কুয়াশার মধ্য দিয়ে সবার অলক্ষ্যে এসে মানুষের মাথা কেটে নিয়ে চলে যায়। তো এরা যখন সার্বিক পরিস্থিতি নিয়ে আলাপ করছিল তখন রাজার কথায় অন্যরা সবাই কিছুটা বিভ্রান্ত হয়ে পড়ে। তারা ভাবে রাজা সত্য কথা বলছেন নাকি পাগল হয়ে গিয়েছেন। এ সময় আহমেদ ইবন দেখতে পায় রক্তাক্ত অবস্থায় অর্থ উলঙ্গ একটা শিশু কাঁদতে কাঁদতে তাদের গ্রামের দিকে আসছে। তার মতো অন্যরাও এবার দেখতে পায় বাচ্চাটিকে। এ সময় রানী ওয়েলিও বাচ্চাটিকে চিনতে পারে এবং তাদের বাচ্চাটির খামারের দিকে নিয়ে যায় সে। সেখানে গিয়ে তারা বেশ কয়েকটা ডেড বডি দেখতে পায় যেগুলোকে বিভৎসভাবে সম্পূর্ণ চিরে ফেলা হয়েছিল, এমনকি অনেকের দেহে কামড়ের চিহ্নও ছিল। এ সময় আহমেদরা এই ওয়েন্ডলদের মা হিসেবে পরিচিত প্রতিনিধিত্বকারী একটা মূর্তিও দেখতে পায়। জায়গাটা আরও অনুসন্ধানের পরে সবাই বুঝতে পারে এই ওয়েন্ডলরা খুবই বুদ্ধিমান এবং সতর্ক এবং এরা এই মুহূর্তে তাদেরকেও পর্যবেক্ষণ করছে। এই বিষয়টা প্রথমে আহমেদ বুঝতে পেরেছিল। সে যখন এটা অন্যদেরকে এরপর জানায় তখন যোদ্ধারা তাদের ধাওয়া না করার সিদ্ধান্ত নেয়। সেদিন রাতের খাবারের সময় রাজার ছেলে ইউগ্লিফ বুলিউইবকে বিরক্ত করার চেষ্টা করে, কিন্তু এ সময় বুলিউইব ইউগ্লিফের একটু টিটকারি সুরে বলে আমি যতটুকু জেনেছি তুমি শুধু তোমার ভাইদের হত্যা করা ছাড়া আর কোনো সফলতার মতো কাজ করনি। এ কথায় ইউগ্লিফ রাগ করে টেবিল ছেড়ে চলে যায়। এরপর যোদ্ধারা অন্য একটা গ্রামে সম্প্রতি ওয়েল্ডারদের হাত থেকে বেঁচে যাওয়া এক ব্যক্তির সাথে কথা বলে। লোকটি তাদের বর্ণনা করতে শুরু করে এদের মাথাটা সিংহের মতো, এদের দাঁত তীক্ষ্ণ এবং মাঝে মাঝে ভালুকের মাথার মতো এদের অবয়ব দেখা যায়। তাছাড়া এরা 2 পায়ের সাথে সাথে 4 পায়েও হাঁটা চলাফেরা করে। এই ওয়েন্ডেলরা সবসময় রাতের অন্ধকারে কুয়াশার মধ্যে আসে। তার এই কথা শুনে এটকেতো নামে একজন বলে আজ রাতেও কিন্তু কুয়াশা থাকবে। তাই রাজা তার কথা সূত্র ধরে এবার বুলিউইবকে তাদের সাথে পাহারা দেওয়ার প্রস্তাব দেন,
কিন্তু বলীয় প্রাণীর নির্দেশে বিনয়ের সাথে সেটা প্রত্যাখ্যান করে। তারা এরপর রাতে ঘুমানোর জন্য প্রস্তুতি নেয় এবং একটা বৃত্তাকার ঘরে ঘুমাতে যায়। এ সময় আহমেদ প্রশ্ন করে সবার উদ্দেশ্যে তারা এই আতঙ্কের মধ্যে কিভাবে ঘুমাবে, কিন্তু হারজার উত্তর দেয় তাদের ভাগ্য এবং মৃত্যু অনেক আগে থেকেই নির্ধারিত, তাই এটা নিয়ে খামাখা বেশি চিন্তা করে কোনো লাভ নেই, তাই তাদের ঘুমিয়ে পড়া উচিত। এরপর কথা না বাড়িয়ে আহমেদ কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ে, কিন্তু হঠাৎ একটা দুঃস্বপ্ন দেখে দ্রুত জেগে ওঠে সে। আহমেদ বুঝতে পারে তার চারপাশের সঙ্গীরা ঘুমিয়ে থাকার ভান করছে এবং চুপচাপ শুয়ে আছে তারা। কারণটা এবার আহমেদও বুঝতে পারে। সে দেখতে পায় ঘরের বাইরে কিছু একটা নড়াচড়া করছে। এ সময় হারজার তাকে ফিসফিসিয়ে বলে, খুব শীঘ্রই লড়তে হবে আমাদের। যখন লড়াই শুরু হবে তখন তারা ঘরের মাঝখানে বৃত্তাকারে দাঁড়াবে। এ কথার আপত্তি জানায় আহমেদ। সে তাকে বলে, আমি তোমাদের মতো যোদ্ধা নই, আমি তোমাদের সাথে লড়তে পারবো না। কিন্তু হারজার এবার বলে ওঠে শীঘ্রই সে একজন যোদ্ধা হতে চলেছে, চিন্তার কোনো কারণ নেই। এর কিছুক্ষণ পর লড়াই শুরু হয়, ভয়ঙ্কর লড়াই, এবং সবাই যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে, যার মধ্যে আহমেদও আছে। একসময় আহমেদকে ঘরের মধ্যে ছুঁড়ে ফেলা হয় এবং তার মুখে ভীষণ আঘাত লাগে। তবে এই আতঙ্ক তৈরিকারীদের হামলায় আহমেদ বেঁচে গেলেও হাইগ্লাক এবং র্যাগনারকে হত্যা করা হয় এবং তাদের শিরচ্ছেদ করা হয়। এরপর অদ্ভুতভাবেই খুব দ্রুততার সাথে সবকিছু শান্ত হয়ে যায়। কিন্তু অবাক করা ব্যাপার হচ্ছে এই ওয়েন্ডেলদের কয়েকজনকে তারা হত্যা করেছিল, কিন্তু ওয়েন্ডেলদের মৃতদেহ সেখানে আর খুঁজে পাওয়া যায় না। বিষয়টা বুঝতে পেরে চিন্তিত হয়ে ওঠে সবাই। এরপর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়ে আসলে আহমেদের ক্ষতগুলি ওলগা নামে এক মেয়ে পরিষ্কার করে দিতে থাকে। পরের দিন গ্রামের প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করার জন্য সবাই কাজে নেমে পড়ে। কিন্তু এই পরিশ্রমের কাজে আহমেদ যে কতটা আনাড়ি ছিল সেটা তার কর্মকাণ্ডেই বোঝা যায়। তার অবস্থা এমন হয় যে একটা তরবারিও ঠিকমতো ধরতে পারছিল না। তার এই কাণ্ড দেখে ভাইকিংসরা এবার তাকে নিয়ে মজা করতে থাকে। সেদিনের পরে সেই গ্রামে একটা গুজব চাউর হয়েছিল। রাজার ছেলে উইগ্লভ সবাইকে বলে বেড়াতে শুরু করেছিল এই 13 জন যোদ্ধার লিডার বলীয় রাজাকে হত্যা করে তার রাজ্য দখল করার জন্য এখানে এসেছে। রাজার এই ছেলে তার বাবাকে সরিয়ে এই অঞ্চলের রাজা হতে চাইছিল, কিন্তু বলীয়প্রে আসার পর তার সেই পরিকল্পনায় ব্যাঘাত তৈরি হয়, ফলে সে এ ধরনের একটা রিউমার ছড়াচ্ছিল। তো সেদিন যখন আহমেদ প্রতিরক্ষার কাজ করছিল তখন ওলগা এই তথ্যগুলো তাকে জানালে আহমেদ সাথে সাথে বলীয় এবং হারজারের সাথে কথাগুলো শেয়ার করে। এই বিষয়টা জানার পর তারা সিদ্ধান্ত নেয় এর জন্য তাদের একটা উদাহরণ তৈরি করা দরকার। সেই লক্ষ্যে হারজার অ্যাঙ্গাস নামে উইগলিফের প্রিয় একজন বন্ধুর সাথে লড়াইয়ের প্রস্তাব দেয় এবং দেখা যায় অ্যাঙ্গাস রাজি হয়েছে এতে। বেশ কিছুক্ষণ ধরে লড়াই চলার পর জনতার মধ্যে দাঁড়ানো উইগলিফ অ্যাঙ্গাসকে নির্দেশ দেয় হারজারকে হত্যা করার জন্য। নির্দেশটা পেয়ে অ্যাঙ্গাস যখন শেষ আঘাতের জন্য এগিয়ে গিয়েছে তখন হারজার তার কৌশল প্রয়োগ করে মোক্ষম একটা আঘাত হানে অ্যাঙ্গাসের উপরে, আর দেখা যায় এতে মারা গিয়েছে অ্যাঙ্গাস। বন্ধুর এ ধরনের মৃত্যু দেখে উইগলিফ সেখান থেকে চলে যায়। লড়াই শেষে বলিউপ এবং তার সঙ্গীরা গ্রামের দুর্গ তৈরি করতে শুরু করে দেয়। সেদিন রাত ঘনিয়ে আসার সাথে সাথে আহমেদ ইভেন এবং এডগাথো অগ্নিসর্প বা অগ্নিকীট নামে গ্রাম থেকে বেশ খানিকটা দূরে একটা আগুনের সিম্বল দেখতে পায়। এটা দেখে ওরা বুঝতে পারে ওয়েন্ডেলদের কাছ থেকে একটা আক্রমণ আসতে চলেছে, আর এই অগ্নিসর্প হচ্ছে সেটারই পূর্বাভাস। এই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আহমেদ আরও একটা বিষয় লক্ষ্য করে। সে দেখতে পায় ছোট্ট একটা মেয়ে ঠিক সামনে দিয়ে গ্রামের দিকে দৌড়ে আসছে। বাচ্চাটাকে দেখে ইভেন বুঝতে পারে মেয়েটা বিপদে পড়তে চলেছে, তাই সে তার ঘোড়া নিয়ে শিশুটিকে বাঁচাতে সেদিকে ছুটে যায়। যখন সে মেয়েটাকে অগ্নিকুণ্ডের পাশ থেকে ঘোড়ায় তুলে নেয় ঠিক তখনই সে ওয়েন্ডেলদের দেখতে পায়। এরা একে অপরের সাথে মশাল নিয়ে ঘোড়ার জোরে তাদের গ্রামের দিকে আসছে। এর কিছুক্ষণ পর সন্ধ্যা নামার সাথে সাথেই গ্রামে হামলা করে ওয়েন্ডেলরা, আর সেই সাথে শুরু হয় যুদ্ধ। যুদ্ধের এক পর্যায়ে আহমেদ আশ্চর্যজনকভাবে একজন ওয়েল্ডারকে হত্যা করতে সক্ষম হয় এবং তারপরে সে বুঝতে পারে এই ওয়েন্ডাররা কোনো পৌরাণিক কাহিনীর দানব নয়, এরা পশুর ছদ্মবেশে থাকা সাধারণ মানুষ। আর যখনই সেটা বুঝতে পারে যে তার শত্রুরা মানুষ, তখনই আহমেদের মধ্য থেকে ভয় যেন হঠাৎ করেই নিমিষে পালিয়ে যায়। জড়তা থেকে মুক্তি পেয়ে আহমেদ এক ক্রোধান্বিত পুরুষে পরিণত হয়। ওদিকে হারজারের দিকে এগিয়ে আসা প্রতিটি ওয়েন্ডেলকে হত্যা করে সে। যোদ্ধাদের এই বীরত্বপূর্ণ লড়াইয়ের কারণে ওয়েন্ডেলরা অবশেষে পিছু হটতে বাধ্য হয়। যুদ্ধের পরে দেখা যায় স্কেল্ড, হালগা, রেনেত এবং বেথেল মারা গিয়েছে। তবে এই বিজয়ের পর ইভেন আহমেদ হারজার এবং ওলগার সাথে বিশেষভাবে তৈরি করা একটা পানীয় পান করতে থাকে। সেদিন রাত্রে ইভান ওলগারের সাথেই রাত কাটায়। এর পরের দিন ইভেন আহমেদ তাদের পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করার জন্য বলিউপ এবং তার লোকদের সাথে যোগ দেয়।
প্রথমে তারা 13 জন এই ভাইকিংস ভূমিতে এসে পৌঁছেছিল, কিন্তু যুদ্ধের কারণে তাদের সংখ্যা হ্রাস পাচ্ছে এবং যেভাবে একের পর এক হামলা হচ্ছে তাতে দ্রুত তাদের সকলকে মরতে হবে। এই আশঙ্কা থেকে তারা গ্রামের একজন প্রাচীন ভোলভারের সাথে এই ওয়েন্ডেলদের বিষয়ে আলোচনা করতে যায়। এই আধ্যাত্মিক মহিলা তাদের পরামর্শ দেয় ওয়েন্ডেলদেরকে তাদের আস্তানায় গিয়ে খুঁজে বের করতে হবে এবং তাদের নেতা, যাদেরকে ওয়েন্ডেলদের মা এবং শক্তির সিং নামে ডাকা হয়, তাকে ধ্বংস করতে হবে। একমাত্র এর মাধ্যমেই এই পিশাচদের হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব। এই কথার পর যোদ্ধারা ওয়েন্ডেলদের খুঁজে বের করার জন্য গ্রাম ছেড়ে বেরিয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই তারা জানতে পারে ওয়েন্ডেলদের ট্র্যাক করা বেশ সহজ, কারণ তারা সর্বত্র তাদের চিহ্ন রেখে গিয়েছে। এর অর্থ হলো তাদের পিছনে আসা যোদ্ধাদের নিয়ে এই ওয়েন্ডেলরা একেবারেই চিন্তিত নয়। চলার পথে এক জায়গায় একটা ভালুকের খুলি খুঁজে পাওয়ার পর আহমেদ তাদের সম্পর্কে এখন পর্যন্ত যা জানে তা নিয়ে চিন্তা করতে শুরু করে। তারা ভালুকের মতো পোশাক পরে, তাদের মতো হাঁটে এবং ভালুকের নখর দিয়ে লড়াই করে। এসব নিয়ে ভাবতে ভাবতে তার ধারণা হয় এই ওয়েন্ডেলরা নিজেদেরকে ভালুকের মতো দেখাতেই পছন্দ করে এবং সম্ভবত তাদের মতোই জীবনযাপন করে তারা। এ সময় বলিউড তার ভাবনাগুলো বুঝতে পারে এবং তার সাথে একমত হয়। এর কিছুক্ষণ পর একটা গুহা খুঁজে পায় দলটি এবং তারা ধারণা করে এর মধ্যেই ওয়েন্ডেলদের বাস। বলিউড এবং অবশিষ্ট যোদ্ধারা চুপি চুপি ওয়েন্ডেলদের ভূগর্ভস্থ গুহায় গিয়ে ঢোকে। তাদের প্রধান লক্ষ্য ছিল ওয়েন্ডেলদের চোখ এড়িয়ে তাদের মায়ের আস্তানায় পৌঁছানো। গুহার ভেতরে প্রবেশ করে যোদ্ধারা দেখতে পায় সে আতঙ্ক তৈরিকারীদের। গুহাটার বিভিন্ন শাখা পোশাখা রয়েছে এবং তারই বিভিন্ন স্থানে অবস্থান করছে এই মানুষগুলো। এরপর যখন তারা ওয়েন্ডেলদের বিরুদ্ধে প্রতিরক্ষার একটা রেখা তৈরি করে, তখন তাদের উপস্থিত সম্পর্কে কয়েকজন সচেতন হয়ে ওঠে, কিন্তু বলিউড দ্রুততার সাথে তাদের হত্যা করে। এরপর সে তাদের মায়ের আস্তানায় গিয়ে পৌঁছায় এবং কিছুক্ষণের মধ্যেই সেই মহিলাকে হত্যা করতে সক্ষম হয় সে। কিন্তু তার মাথা কাটার আগে মহিলার বিষাক্ত নখের আঁচড়ে গভীরভাবে একটা ক্ষত তৈরি হয় বলিউডের দেহে। তবে মহিলাকে শেষ করে যোদ্ধারা একটা পানির নিচের গুহা দিয়ে পালিয়ে আসতে সক্ষম হয়, কিন্তু তারা বাইরে বেরিয়ে এসে দেখতে পায় হেলব্রেম নামে তাদের এক সঙ্গী তখনও গুহার মধ্যে রয়ে গিয়েছে। আসলে এই পরোপকারী মানুষটার সিদ্ধান্ত নিয়েছিল ওয়েন্ডেলদের ঠেকিয়ে রাখার জন্য এবং তার বন্ধুদেরকে সহজে পালিয়ে যাওয়ার পথ করে দেওয়ার জন্য, আর এ কারণেই নিজের জীবন উৎসর্গ করেছিল হেলব্রেম। ওইদিকে গুহা থেকে বেরিয়ে আসলেও বলিউড খুব দুর্বল হয়ে পড়েছিল। তার অবস্থা দেখে মনে হচ্ছিল সে আর একদিনও বাঁচতে পারবে না। সেদিন গ্রামে ফিরে আসার পর তার অবস্থা আরও খারাপ হয়ে যায়। সে যে মারা যেতে চলেছে সেটা বুঝতে পেরে রাজা তাকে প্রতিশ্রুতি দেন যে তাকে রাজা হিসেবেই এখানে সমাহিত করা হবে। কিন্তু বলিউড উত্তর দেন কেউ যদি তার জীবনের গল্পগুলো তাকে এঁকে দিতে পারত তাহলে সে বেশি সম্মানিত বোধ করত। আসলে এই কথাটা সে আহমেদকে ইঙ্গিত করেই বলেছিল। যাই হোক, বলিউড যখন মৃত্যুর জন্য অপেক্ষা করছিলেন তখন অন্য যোদ্ধারা এবং গ্রামবাসীরা এমন একটা যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছিল যেটা হতে চলেছিল তাদের ধারণার চেয়েও ভয়ঙ্কর। সবাই জানতো ওয়েন্ডেলরা তাদের মায়ের হত্যার প্রতিশোধ নিতে অবশ্যই আসবে, আর তাদের ধারণা মতোই শত শত ওয়েন্ডেলরা কিছুক্ষণের মধ্যেই গ্রামের কাছে এসে জড়ো হয়। স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছিল প্রচণ্ড রাগান্বিত হয়ে আছে এই ছদ্মবেশী লোকগুলো। আহমেদও বুঝতে পারছিল আসন্ন যুদ্ধের বিষয়টা, তাই যুদ্ধের আগে আহমেদ তার বুট এবং বর্ম খুলে কাদায় হাঁটু গেড়ে বসে আল্লাহর কাছে প্রার্থনা করতে শুরু করে। এরপর যুদ্ধ যখন শুরু হতে চলেছিল এবং যোদ্ধারা যখন বিপুল সংখ্যক শত্রুর মুখোমুখি দাঁড়িয়ে, ঠিক তখন বলিউড টলতে টলতে বাইরে বেরিয়ে আসেন। এই অবস্থাতেও তার রুখে দাঁড়ানোর মানসিকতা দেখে সবাই তাজ্জব বনে গিয়েছিল। এরপর সে আহমেদ সহ তার লোকদের ভালহাল্লায় প্রবেশকারী সম্মানিত মৃতদেহের জন্য ভাইকিংস প্রার্থনা শুরু করে, আর তার কিছুক্ষণের মধ্যেই শুরু হয় যুদ্ধ। ওয়েন্ডেলদের মায়ের নখের বিষে দুর্বল হয়ে পড়লেও বলিউড ওয়েন্ডেল যুদ্ধবাজদেরকে হত্যা করতে একটু দ্বিধা করেননি। সেদিন এই দুই গ্রুপের মধ্যে প্রচণ্ড যুদ্ধ হয়। হতাহতের সংখ্যার দিক দিয়ে ওয়েন্ডেলরা তাদের বিপুল পরিমাণে লোকবল হারিয়ে ফেলেছিল, ফলে একসময় পিছু হটতে বাধ্য হয় তারা। যুদ্ধ শেষ হওয়ার পর বলিউড তার নিজের তৈরি একটা সিংহাসনে গিয়ে বসেন এবং একজন গর্বিত যোদ্ধার রাজার মূর্তির মতো থাকা অবস্থাতেই মারা যান এই বীর যোদ্ধা। তাকে দেখে সময় এমন মনে হচ্ছিল যেন সে ওয়েন্ডেলদের থেকে এই গ্রামের মানুষদেরকে বাঁচানোর জন্য পাহারায় বসেছেন। পরের দিন বলিউডের রাজকীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হয় এবং সেটা প্রাণ ভরে উপভোগ করেন আহমেদ। এরপর আহমেদ একটা ভাইকিং জাহাজে করে বাড়ি ফেরার পথ ধরেন। বলিউডের স্মৃতির উদ্দেশ্যে তিনি ত্রয়োদশ যোদ্ধা হিসেবে উত্তরের পুরুষদের সাথে তার যাত্রার গল্পটা লিপিবদ্ধ করেছিলেন একটা বইয়ে, আর এর মাধ্যমে শেষ হয় এই 13 জন যোদ্ধার গল্প। বন্ধুরা, আমি আশা করি আপনারা এনজয় করেছেন এই গল্পটি।
আর যদি সত্যিই এনজয় করে থাকেন এবং একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অনুরোধ রইল।